বাংলাদেশের অন্যতম প্রাচীন মহানগরী রাজশাহী। সিল্কের চাষ ও ব্যবসা বাণিজ্যের জন্য বিখ্যাত উত্তরবঙ্গের পদ্মা নদীর তীরে অবস্থিত 450 বছরের এই শহরকে সিল্কের শহরও বলা হয়। শিক্ষা নগরী খ্যাত রাজশাহী শহরের নানান শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় অন্যতম। বিশ্ববিদ্যালয়টি রাজশাহী ঢাকা মহাসড়কের পাশে রাজশাহী শহর থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে 1953 সালের 6 জুলাই। প্রায় 304 হেক্টর জুড়ে 5টি উচ্চতর গবেষণা ইনস্টিটিউট, 9টি অনুষদের অধীনে 47টি বিভাগে বর্তমানে পরিচালিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। এছাড়াও বাংলাদেশের ইতিহাস আর ঐতিহ্যের প্রথম সংগ্রহশালা বরেন্দ্র গবেষণা জাদুঘর এই বিশ্ববিদ্যালয়ের অধীনেই পরিচালিত হচ্ছে। মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য আর আধুনিক স্থাপত্যের এই ক্যাম্পাসে রয়েছে 11টি ছাত্র হল ও 5টি ছাত্রী হল সহ অধ্যয়ন ও গবেষণার সব ধরনের সুযোগ সুবিধা। রয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গ্রন্থাগার, আরও রয়েছে দেশের সর্বপ্রথম স্থাপিত মুক্তিযুদ্ধ জাদুঘর, শহীদ স্মৃতি সংগ্রহশালা। এছাড়াও ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ বা IBS এর মাধ্যমে বাংলাদেশের সমাজ ও সাংস্কৃতিক উন্নয়নে নানা ধরনের গবেষণা পরিচালিত করছে বিশ্ববিদ্যালয়টি। সুদীর্ঘ 60 বছরের পথ পরিক্রমায় বিশ্ববিদ্যালয়টি জাতীয় পর্যায়ের নানান সংগ্রামের সাক্ষ্য বহন করছে। –1969 গণ অভ্যুত্থানে ছাত্রদের জীবন বাঁচাতে নিজের জীবন আত্মাহুতি দেওয়া বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী ডক্টর শামসুজ্জোহা এক্ষেত্রে বিশেষভাবে স্মরণীয়। বাংলাদেশের বরেন্দ্রভূমি খ্যাত এই রাজশাহী অঞ্চল তথা উত্তরবঙ্গের শিক্ষা বিস্তারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভাব ও দায়িত্ব বুঝতে হলে আমাদেরকে উত্তরবঙ্গের ভৌগোলিক অবস্থান এবং সভ্যতা ও শিক্ষা বিস্তারের ঐতিহাসিক ইতিহাসকে স্মরণ করতে হবে। প্রাগৈতিহাসিক কালে নদীমাতৃক দেশের অধিকাংশ অঞ্চলই এই বঙ্গোপসাগরের পানির নিচে ছিল। বিভিন্ন ভূতাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে ধারণা করা হয় বর্তমানের উত্তরবঙ্গ ও পূর্ববঙ্গই হল বাংলার মূল ভূখণ্ড। উর্বর পলিমাটি ও নৌযোগাযোগের সুব্যবস্থার কারণে প্রাচীন উত্তরবঙ্গ বহু জাতি ও ধর্মের মানুষের কাছে বিশেষভাবে সমাদৃত হয়। ভৌগোলিক অবস্থান, বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য ও বসবাস উপযোগী সুন্দর আবহাওয়ার কারণে উত্তরবঙ্গ উপমহাদেশের অন্যান্য এলাকার চেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে যাযাবরের জীবন ছেড়ে পশুপালন ও কৃষিকাজের সুবিধার জন্য উপমহাদেশের এই উত্তরবঙ্গেই প্রথম স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে
দ্রাবিড় ও তিব্বতীয় বর্মী জনগোষ্ঠী। এরপর একে একে আর্য, পাঠান, মুঘল, মঙ্গোলিড সহ নাম না জানা হাজারো জাতি আসে তাদের শত সহস্র সাংস্কৃতিক ঐতিহ্য আর বৈচিত্র্য নিয়ে। তাদের এসব সাংস্কৃতিক বৈচিত্র্য বছরের পর বছর ধরে মিলেমিশে তৈরি করেছে এক স্বতন্ত্র সাংস্কৃতিক ঐতিহ্য, যা বাঙালিকে করেছে বিশ্ব মানচিত্রে এক মহান গৌরবময় জাতি। নোবেলজয়ী বাঙালি সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, কেহ জানি কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা, হেথায় আর্য হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সখুন্দল পাঠান মোগল এক দেহে হল লীন। উপমহাদেশের সর্বাধিক মিশ্রিত জাতি বা প্রাচীন বসতি স্থাপনের ভূখণ্ড হিসেবেই উত্তরবঙ্গ শুধু বিখ্যাত নয়, বরং ধন সম্পদের প্রাচুর্য, সভ্যতার বিস্তার, জ্ঞান বিজ্ঞান আর সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার পীঠস্থান হিসেবেই এই বাংলা তথা উত্তরবঙ্গ পৃথিবীর প্রাচীন জনপদগুলোর মধ্যে অন্যতম। প্রায় 400 খ্রিস্টাব্দে এই অঞ্চলেই উপমহাদেশের সবচেয়ে প্রাচীন নগরী মহাস্থানগড় প্রতিষ্ঠিত হয়। প্রত্নতাত্ত্বিক নিদর্শন হতে জানা যায় যে কয়েক শতাব্দী পর্যন্ত এই স্থান পরাক্রমশালী মৌর্য, গুপ্ত এবং পাল শাসকবর্গের প্রাদেশিক রাজধানী ও পরবর্তীকালে হিন্দু সামন্ত রাজাগণের রাজধানী ছিল। বিখ্যাত চীনা পরিব্রাজক হুয়েনসাং ভারতবর্ষ ভ্রমণকালে পুণ্ড্রনগরের রাজধানী মহাস্থানগড় পরিদর্শন করেন। প্রখ্যাত ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ স্যার আলেকজান্ডার ক্যানিংহাম 1879 খ্রিস্টাব্দে মহাস্থানগড়ের ধ্বংসাবশেষকে হুয়েনসাং বর্ণিত পুণ্ড্রনগর হিসেবে সঠিকভাবে শনাক্ত করেন। এই দুর্গ নগরীর অভ্যন্তরে খ্রিস্টাব্দ 4র্থ শতক থেকে শুরু করে মুসলিম যুগ পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে বসতির নিদর্শন উন্মোচিত হয়েছে। দুর্গের বাইরে 7-8 কিলোমিটারের মধ্যে এখনো বিভিন্ন ধরনের বহু প্রাচীন নিদর্শন রয়েছে, যা উপশহরের সাক্ষ্য বহন করে। এই নিদর্শনগুলির মধ্যে ভাসুবিহার, বিহার ধাপ, মঙ্গল কোর্ট, গেদাইকড়ির ধাপ, খুলনার ধাপ, মানকালীর কুণ্ডু, বৈরাগীর ভিটা, তাম্রদুয়ার বিশেষভাবে উল্লেখযোগ্য। মহাস্থানগড়ের ভাসুবিহার, বিহার ধাপ সহ বিভিন্ন বিহারের মাধ্যমেই উত্তরবঙ্গের জ্ঞান বিজ্ঞান চর্চার সূচনা হয়। এই মহাস্থানগড়ে প্রাপ্ত বাংলার সর্বপ্রাচীন লেখমালা ব্রাহ্মীলিপি প্রস্তর লেখখণ্ডটি ও বিখ্যাত পর্যটক টলেমি এবং হুয়েনসাংয়ের বিভিন্ন লেখনীর মধ্যে প্রাচীন বাংলার ধন সম্বলের সমৃদ্ধির পরিচয় পাওয়া যায়। পৃথিবী বিখ্যাত হরেক রকমের ধান, আম, ইক্ষুসহ নানা প্রকারের ফলশস্য সম্ভারের জন্য উর্বর পলিমাটির এই উত্তরবঙ্গ প্রাচীনকাল হতেই বিশ্ববিখ্যাত। কৃষিজাত পণ্য ছাড়াও উত্তরবঙ্গ হীরা, মুক্তা, সোনা, রূপা, কয়লা সহ বিভিন্ন খনিজ দ্রব্যের কারণেও বিখ্যাত ছিল। অগণিত দেবদেবীর পোড়ামাটির মূর্তি, প্রাচীন মন্দিরের স্তূপ, বিহারের ধ্বংসাবশেষ, সমসাময়িক ভাস্কর্য ও দেবদেবীর মূর্তিগুলোর চির যৌবনসুলভ শ্রীঅঙ্গে বিচিত্র গহনার সূক্ষ্ম কারুকার্য বাংলার স্থাপত্য শিল্প আর স্বর্ণ ও রৌপ্যজাত পণ্যের সমৃদ্ধির পরিচয় বহন করছে। রেশম, বস্ত্র, নৌশিল্প এবং ব্যবসা বাণিজ্যে বাংলার এই ভূখণ্ড প্রাচীনকাল থেকেই ব্যাপক গুরুত্ব পায়। তাই বাংলার ধন সম্পদ ও বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়েই খ্রিস্টপূর্ব 300 শতাব্দীতে আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করার স্বপ্ন দেখেন, কিন্তু বাংলার বিশাল হস্তি বাহিনীর কাছে পরাজিত হওয়ার ভয়ে ভারতবর্ষ জয়ের লোভ ত্যাগ করতে বাধ্য হন।
মহাস্থানগড় ছাড়াও উত্তরবঙ্গের লালমনিরহাটে তিস্তা নদীর তীরে 691 খ্রিস্টাব্দের একটি মসজিদ আবিষ্কৃত হয়েছে। নতুন আবিষ্কৃত এই মসজিদের মাধ্যমেই ধারণা করা হয় উত্তরবঙ্গ তথা বাংলায় ইসলামের স্বর্ণযুগ বা মধ্যপ্রাচ্যের তৎকালীন সমৃদ্ধ সভ্যতার ছোঁয়া লেগেছিল অনেক আগেই। প্রাচীন এই নগরী ছাড়াও আনুমানিক 750 খ্রিস্টাব্দে উপমহাদেশের সর্ববৃহৎ বৌদ্ধবিহার সোমপুর মহাবিহার প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের উত্তরাঞ্চলের নওগাঁ জেলায়, যা দেশের প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি পৃথিবীর সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয়ের সমপর্যায়ের ও সহযোগী একটি বিশ্ববিদ্যালয়। আনুমানিক 750 খ্রিস্টাব্দে রাজা ধর্মপাল এই মহাবিহারটি প্রতিষ্ঠা করেন। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এবং গুরুত্বপূর্ণ এই বৌদ্ধবিহারটি প্রত্নতত্ত্ব ও স্থাপত্য শিল্পের দিক দিয়ে পৃথিবীর প্রাচীন শৈলীর অপূর্ব নিদর্শন বহন করছে। বিহারটির স্বতন্ত্র শৈল্পিক ও নান্দনিক চিত্রকর্ম পৃথিবীর বিভিন্ন বৌদ্ধ আর্কিটেকচারদের ব্যাপকভাবে প্রভাবিত করে, যা বৌদ্ধ ধর্মের প্রচার ও জ্ঞান বিজ্ঞান চর্চার কাজে ব্যবহার করা হতো। সপ্তম থেকে সপ্তদশ শতাব্দী পর্যন্ত প্রায় 1000 বছর ধরে এই বিশাল বিহারটি পৃথিবীর জ্ঞান বিজ্ঞান চর্চার কেন্দ্র ছিল। জ্ঞানের মহীয়সী শক্তিতে আকৃষ্ট হয়ে পৃথিবীর বিভিন্ন স্থান হতে জ্ঞান পিপাসু হাজারো মানুষ আসত শিক্ষার আলোয় আলোকিত হতে। এদের মধ্যে এশিয়ার বিভিন্ন দেশ যেমন জাভা, মায়ানমার, মঙ্গোলিয়া, জাপান, চীন ও মালয়েশিয়া বিশেষভাবে উল্লেখযোগ্য। এই পাহাড়পুর বৌদ্ধবিহারের স্বর্ণযুগেই জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষের সাথে সাথে বাংলা ভাষা, সাহিত্য আর সাংস্কৃতিক উন্নয়নের ধারা শুরু হয়। প্রায় 950 সনে বাংলা ভাষায় লিখিত প্রথম গ্রন্থ চর্যাপদের আবিষ্কারের মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্যের 1000 বছরের ইতিহাসের সত্যতা প্রমাণিত হয়। স্থাপত্য শিল্পের অপূর্ব নিদর্শন এই বিহারটিকে 1985 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে স্বীকৃতি দেয়। এই বৌদ্ধবিহারের অন্যতম পণ্ডিত অতীশ দীপঙ্কর তার চরিত্রে, পাণ্ডিত্যে, মনীষায় ও অধ্যাত্মা গরিমায় সমসাময়িক বাংলা ও ভারতবর্ষের অন্যতম উজ্জ্বল জ্যোতিষ্ক। পূর্ব ভারত ও তিব্বতের মধ্যে যারা মিলন সেতু রচনা করেছেন তাদের মধ্যে অতীশ দীপঙ্কর অন্যতম। মূলত অতীশ দীপঙ্করের মাধ্যমে তিব্বত, মায়ানমার, জাভা, সুমাত্রা সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে জ্ঞানের আলো জ্বলতে শুরু করে। পাহাড়পুরের এই মহাজ্ঞানী পণ্ডিতের পদাঙ্ক অনুসরণ করে বিভিন্ন প্রতিকূল অবস্থা সত্ত্বেও পরবর্তী সময়ে সমগ্র ভারতবর্ষে জ্ঞান বিজ্ঞান ও সাংস্কৃতিক চর্চার ধারা অব্যাহত থাকে। মধ্যযুগের জয়দেব, শ্রী চৈতন্য, মুসলিম সুফিগণ, 19বিংশ শতাব্দীর ফকির লালন শাহ, স্যার জগদীশ চন্দ্র বসু আর বিংশ শতাব্দীর মেঘনাথ সাহা এবং সত্যেন্দ্রনাথ বসু বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও উপমহাদেশের নারী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বিশেষভাবে স্মরণীয়। একসময়ের শিক্ষার সভ্যতা বিস্তারে অগ্রণী ভূমিকা পালনকারী উত্তরবঙ্গ প্রতিক্রিয়ার গহ্বরে আস্তে আস্তে নিজের গৌরব হারাতে থাকে, পিছিয়ে পড়তে থাকে ক্রমশ। সমৃদ্ধশালী বরেন্দ্রভূমি পরিণত হয়
শিক্ষা দীক্ষা, অর্থনীতি সহ নানা ক্ষেত্রে পিছিয়ে পড়া অঞ্চল হিসেবে। পরবর্তীতে মধ্য ব্রিটিশ যুগে রাজশাহী অঞ্চল ধর্মীয় ও উপনিবেশিক শিক্ষা দীক্ষা উন্নয়নে ব্যাপক গুরুত্ব পায়। 1868 সালে এই অঞ্চলেই প্রতিষ্ঠিত হয় মেয়েদের জন্য বাংলাদেশের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান PN উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। 1873 সালে প্রতিষ্ঠিত হয় রাজশাহী কলেজ, যা 1817 সালে স্থাপিত কলকাতার প্রেসিডেন্সি কলেজের পরই স্থান লাভ করে। স্থাপনের অল্প সময়ের মধ্যেই কলেজটি পূর্ববঙ্গ, উত্তরবঙ্গ, বিহার, পূর্ণিয়া এবং আসামের একমাত্র উচ্চশিক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সে সময় এই কলেজে আইন বিভাগ সহ পোস্ট গ্রাজুয়েট শ্রেণী চালু করা হয়, কিন্তু এর কিছুদিন পরেই বন্ধ হয়ে যায় এসব কার্যক্রম। সেই সময়ে রাজশাহীতে একটি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজন অনুভূত হয়। যার ফলশ্রুতিতে পদ্মার ধার ঘেঁষে মতিহারের মনোমুগ্ধকর পরিবেশে প্রতিষ্ঠিত হয় উত্তরবঙ্গের প্রথম আর বাংলাদেশের দ্বিতীয় বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়। আজ পাহাড়পুর বৌদ্ধবিহার নেই, নেই বাঙালির গৌরবময় স্বর্ণযুগের স্বর্ণচ্ছটা, কিন্তু আছে হাজার বছরের পুরনো ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য আর উত্তরবঙ্গের বর্তমানের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়। তাই পাহাড়পুর বৌদ্ধবিহার সহ উত্তরবঙ্গের জ্ঞান বিজ্ঞানের চর্চার ঐতিহ্যকে সমন্বিত রাখার দায়িত্ব রাজশাহী বিশ্ববিদ্যালয়কেই নিতে হবে। শত শত বছরের বৈদেশিক শোষণ লুণ্ঠন সত্ত্বেও উত্তরবঙ্গ তার ইতিহাস আর সাংস্কৃতিক ঐতিহ্যকে হৃদয়ে লালন করে সমাজ, শিক্ষা, অর্থনীতি, রাজনীতি সহ সকল ক্ষেত্রে মাথা উঁচু করে তার অতীত ঐতিহ্যকে পুনঃপ্রতিষ্ঠিত করবে, এই আশাবাদ সকলের।